কেমন আছো বন্ধুরা? আজ আমি আবার হাজির হয়েছি নতুন স্বাদের একটা গল্প নিয়ে। আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। সবার আগে সেই জরুরি বার্তা, যদি তোমরা এখনও কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর শুনতে থাকো ভিন্ন ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প। গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। নতুন নতুন গল্পের ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। আজকে তোমাদের যে গল্পটি শোনাতে চলেছি, এই ঘটনা আজকের দিনে একদম প্রাসঙ্গিক। একজন প্রেমিক প্রেমিকা যখন অনেক বাধা বিপত্তি পেরিয়ে শুভ পরিণয় সম্পন্ন করে, তখন তারা ভাবে সব কিছুর অবসান হলো। আপাত দৃষ্টিতে দেখতে গেলে সব কিছু শুরু হয় বিয়ের পর থেকেই। একটা প্রেমিক প্রেমিকা হওয়া যতটা সহজ, ততটা সহজ নয় স্বামী স্ত্রী হওয়া। একটি ছেলে মেয়ে যখন বিবাহিত জীবনে প্রবেশ করে, তখন তার দায়িত্ব কর্তব্য অনেক গুণ বেড়ে যায়। আর সেই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তাদের মধ্যে থেকে সে প্রেমিক ও প্রেমিকা সত্তাটা হারিয়ে যায়। আর তখনই শুরু হয় মানসিক অবসাদ। যারা এই মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারে তারা জীবনে জিতে যায়, আর যারা পারে না তাদের জায়গা হয় মানসিক হাসপাতালে। আজ এরকমই একটা বিবাহিত দম্পতির গল্প শোনাতে চলেছি। গল্পের নাম অপেক্ষমান। গল্প রচনা ও কথক তোমাদের বন্ধু জলি সরকার। এই গল্পে শ্রীরাধার ভূমিকায় কণ্ঠ দিয়েছে চম্পা দাস, জাজ ও সোমরাজের ভূমিকায় সুকান্ত ঘোষ। আসুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। আজ আদালত চত্বরে প্রচুর মানুষের সমাগম। নানা রকম মিডিয়া হাউস ও খবরের কাগজের রিপোর্টাররা সবাই কৌতূহলী। শহরের নামকরা জাজ ও তার স্ত্রীর ডিভোর্স হতে চলেছে, সেটা দেখার জন্য আর তার কারণ জানার জন্য। আজকাল তো ডিভোর্স কোনো ব্যাপারই নয়, কিন্তু সবাই এখানে তাহলে ভিড় কেন করেছে? একজন জাজের ডিভোর্স হচ্ছে বলে? তা নয়। তার কারণ হলো আজ ওদের বিয়ের 30 বছর পূর্ণ হয়েছে, আর এই বয়সে ডিভোর্স সচরাচর কেউ দেখেনি। তাই সবাই বেশ কৌতূহল কারণটা কি জানার জন্য। সোমরাজ সেন শর্মা আর শ্রীরাধা সেন শর্মা দুজনকেই সমাজ আদর্শ দম্পতি বলে জানে। আজ এই আদর্শ দম্পতি জীবনের সায়ান্নে এসে এমন পরিণতি সবাই ঠিক মেনে নিতে পারছে না যেন। যথাসময়ে আদালত বসল। বিচারক শ্রীমতী সেন শর্মার দিকে তাকিয়ে বলল, মিসেস সেন শর্মা, আপনি কেন এই বয়সে বিচ্ছেদ চাইছেন? আপনার স্বামী কি আপনাকে নির্যাতন করেন? শ্রীরাধা সোমরাজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না ধর্মাবতার, তিনি আমাকে শারীরিক কোনো নির্যাতনই করেন না। কারণ আমি যে মাস গেলে মোটা মাইনে পাই, আর মোটা মাইনে পাওয়া স্ত্রীকে কোন পাগলে নির্যাতন করবে বলুন তো? তাহলে কি জন্য আপনি বিচ্ছেদ চাইছেন? উনি কি অন্য সম্পর্কে জড়িয়েছেন? বিচারকের কথায় সোমরাজ তার নিজের স্ত্রীর দিকে একবার তাকায়। তারপর শ্রীরাধা বলল, না, এটাও কোনো কারণ নয়। তাহলে কি কারণ? এই দুটো কারণ ছাড়া কি বিচ্ছেদ সম্ভব নয়? হ্যাঁ, আপনি যদি উপযুক্ত কারণ বলতে পারেন তো তার ভিত্তিতে ভেবে দেখতে পারি। শ্রীরাধা একটা কষ্টের হাসি হেসে বলল, একটা নারী যে প্রতিদিন অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অসম্মানিত হয় নিজের প্রিয় মানুষটার কাছে প্রতিনিয়ত, তার কি কোনো বিচার নেই ধর্মাবতার? সবাই শ্রীমতী সেন শর্মার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। শ্রীরাধা দেবী একটু থেমে সবার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, আমার আর সোমরাজের বিয়ে হয়েছিল ভালোবেসে। 5 বছর যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করলাম, বিয়ের পর তাকে চোখের সামনে একটু একটু করে বদলে যেতে দেখলাম।
বিয়ের 1 বছর কাটতে না কাটতেই আমি ওর সেই ভালোবাসা যত্নের ভীষণভাবে অভাব বোধ করতাম। হ্যাঁ, সমাজের কাছে আমরা সুখী ও আদর্শ দম্পতি, সেটা না হলে তো উপায়ও ছিল না। বাইরেও এটা দেখাতে না পারলে যে ঘরে এসে জুটত চূড়ান্ত অপমান আর মানসিক যন্ত্রণা। টাকা আর পদে নেশায় মানুষটা ভুলে গিয়েছিল যে আমিও একটা মানুষ, আমারও ভালো লাগা আছে, মন্দ লাগা আছে। একবার ভেবেছি সব ছেড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু আবার পরক্ষণেই ভেবেছি যে না, দেখি পরে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ভুলটা ওখানেই ছিল ধর্মাবতার। আমি চাতক পাখির মতন অপেক্ষা করতাম আমার সেই প্রেমিকের ফিরে আসার, কিন্তু সেই প্রেমিক কোনো দিন ফিরে আসেনি। এভাবে আরও 2 বছর কেটে যায়। একদিন জানতে পারলাম আমি সন্তান সম্ভবা। ভাবলাম এখন থেকে সেই পুরনো প্রেমিককে হয়তো ফিরে পাবো, কিন্তু না, সেখানেও আমি ভুল ছিলাম। হ্যাঁ, ও আমার কোনো ত্রুটি হতে দেয়নি, 24 ঘন্টার জন্য 2টো নার্সেরও ব্যবস্থা করেছিল। কিন্তু ধর্মাবতার, আমি তো ওর একটু যত্ন আশা করেছিলাম। এই চাহিদা কি আমার খুব বেশি চাহিদা ছিল? বিশ্বাস করুন, আমি ওর অল্প রোজগারেই খুশি থাকতে চেয়েছিলাম। ওর থেকে একটু যত্ন, একটু ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকতাম। কিন্তু আজ পর্যন্ত আমি সেই প্রেমিককে খুঁজে পাইনি। তার বদলে দিনের পর দিন ওকে একটু একটু করে বদলে যেতে দেখেছি। সন্তান জন্মাবার পরে তো ওর আমাকে একেবারেই পছন্দ হতো না। সব সময় আমার বডি শেপিং আর পেটের স্ট্রেচ মার্কে নিয়ে যা নয় তাই বলতো। ওর অফিসের সুন্দরী কলিগের সাথে তুলনা করে বলতো, দিন দিন তুমি যা হচ্ছ তাতে তো আর তোমাকে নিয়ে কোথাও বেরোনো যাবে না দেখছি। আমার জুনিয়রকে দেখেছো? সেও কিন্তু একটা সন্তানের মা, কিন্তু দেখো সে নিজেকে কতটা মেনটেন করে। তুমি তো শুধু খাচ্ছ, তাচ্ছ আর মোটা হচ্ছ। ধর্মাবতার, সেদিনের ওর এই কথাটা আমার আত্মসম্মানে আঘাত করেছিল। তারপরে আমি একটা চাকরির সন্ধান করতে থাকি, কিছুদিনের মধ্যে পেয়েও যাই। ওই স্কুলের চাকরিটা ছিল আমার বেঁচে থাকার অক্সিজেন। কাল ছিল আমার রিটায়ারমেন্ট। আজ থেকে আবার আমাকে ওই দমবন্ধ পরিবেশে থাকতে হবে স্যার। তাই আমি চাই সংসার থেকে মুক্তি পেতে। অনেক তো সার্ভিস দিলাম, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে চলতে নিজের দিকে কখনো লক্ষ্যই করিনি। সবার মন জুগিয়ে চলতে চলতে এখন আমি ভীষণ ক্লান্ত। আমি একটু নিজের মতন বাঁচতে চাই ধর্মাবতার। অনেক বেলা পর্যন্ত ঘুমোতে চাই, যা ইচ্ছে করবে তাই করতে চাই, যখন যেখানে মন চাইবে ঘুরতে যেতে চাই। আমি চাই না ধর্মাবতার কাল আবার সেই 7 তাড়াতাড়ি উঠে সবার সব কিছু হাতের সামনে এগিয়ে দিতে। আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন ধর্মাবতার। সারা ঘরে তখন পিন পতন নিস্তব্ধতা। বিচারক মাথা নিচু করে ভাবতে থাকে। আমার অনেক ভুল হয়ে গেছে শ্রী। আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে অনেক অনেক অন্যায় করেছি। প্লিজ আমাকে আর একবার ক্ষমা করো। দেখবে আমি আবার সেই প্রেমিক হয়ে দেখাবো। কিন্তু কিন্তু আমাকে ছেড়ে যেও না, যেও না প্লিজ। না, আর না, এবার আর অপেক্ষা নয়। সারাটা জীবন তো অপেক্ষা করে দেখলাম, নিরাশা ছাড়া আর কিছুই পাইনি। এখন আমার এই সব কিছু অভ্যেস হয়ে গেছে, তোমারও অভ্যেস হয়ে যাবে। এবার না গেলে যে কোনোদিন আমি আর মুক্তির স্বাদ পাবো না। তোমার আমার প্রতি ভালোবাসা নেই, আমি তোমার অভ্যেস, তাই তুমি এসব বলছো। আমার না থাকাটাও তোমার ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। তুমি আমাকে দিয়ে সব সময় তোমার প্রয়োজন মিটিয়েছো, কোনো দিন প্রিয়জন হতে পারেনি তোমার। ভালো থেকো, ভালো থেকো তুমি। কথাগুলো বলেই শ্রীরাধা দেবী বেশ আশা নিয়ে বিচারকের দিকে তাকায়। দেখে উনিও মাথায় হাত দিয়ে বসে আছেন আর অলক্ষ্যে চোখের জল মুছছেন। আমি জানতাম যে আমার মুক্তি এই আদালত দিতে পারবে না ধর্মাবতার।
আমি শুধু সবাইকে জানাতে এসেছিলাম আমাদের সুখী আর আদর্শ দাম্পত্য রহস্য। নাই বা পেলাম আইনতভাবে মুক্তি। একজনের প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য আমার একা থাকার অধিকার নিশ্চয়ই আছে। তাই আমি এই অলিখিত মুক্তিপত্রে স্বাক্ষর করছি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমাকে আপনারা যেতে দেবেন। হাত জোর করে শ্রীরাধা দেবী আদালতের বাইরে বেরিয়ে যায়। সোমরাজ ওর চলে যাবার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর চোখটা ক্রমশ ঝাপসা হয়ে উঠতে থাকে। শ্রীরাধা চোখের সীমানার বাইরে যেতেই উনি হতাশ হয়ে বেঞ্চিতে বসে পড়ে। আদালতের বাইরে আসতেই শ্রীরাধার সামনে একটা গাড়ি এসে থামে। সেখান থেকে একটি বছর 30-এর একটা মেয়ে নেমে এসে গাড়ির দরজা খুলে বলল, চলো মাসিমণি। তুই এখানেই দাঁড়িয়েছিলি? হ্যাঁ, আজ এই বিশেষ দিনটা তোমার সাথে সেলিব্রেট করব বলে দাঁড়িয়ে আছি। বিশেষ দিন? হ্যাঁ, তা বিশেষ দিনই বটে। ডায়েরিতে লিখে রাখতে হবে। কিচ্ছু লিখে রাখতে হবে না। তুমি কি ভুলে গেলে নাকি আজ 8 মার্চ বিশ্ব নারী দিবস? হ্যাঁ, তাই তো। দেখ, ভুলেই গেছি। কোথায় যাওয়া যায় বলতো? আগে গঙ্গার ধারে মায়ের কাছে সব দুঃখ গ্লানি বিসর্জন দিয়ে তারপর লঞ্চে করে গঙ্গার বুকে ঘুরে বেড়াবো। কি প্ল্যানটা কেমন? দুর্দান্ত, অতি উত্তম। গাড়ি এগিয়ে চলল গঙ্গার দিকে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে ও উৎসাহ দেবে। তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাইছো সেটা মন্তব্য করে অবশ্যই জানাবে। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন স্বাদের গল্প নিয়ে। ভালো থাকবেন, টাটা।